হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার 17/9/2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 42। এর আগে কিন্তু আমাদের 41টা ক্লাস হয়ে গেছে, যেটা এখনও পর্যন্ত দেখোনি। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করা হবে সেগুলো আরআরবি গ্রুপ ডি পরীক্ষার 17/9/2022-এর ফার্স্ট শিফটে আসা কোশ্চেন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কী। ঠিক আছে, কি বলেছে দেখো, সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি। এক কথায় কিন্তু তোমাকে সোডিয়াম কার্বনেটের যে কেমিক্যাল ফর্মুলা আছে সেই কেমিক্যাল ফর্মুলা থেকে কোশ্চেন করেছে একদম ডাইরেক্ট। তাই তোমাকে কিন্তু জানতে হবে যে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক ফর্মুলা কী হবে। দেখো এবার যদি তুমি এটাকে বুদ্ধি খাটিয়ে করতে পারো তাহলে কিন্তু তোমার খুব সহজ হবে, তোমরা কিন্তু সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত না জানলেও করতে পারবে। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু শিখিয়েছি যে কোনো যৌগের শেষে যদি কার্বনেট থাকে তাহলে কিন্তু মনে রাখতে হবে সেই যৌগের শেষে সবসময় কী হবে, CO3 হবে। এবার আমরা অপশানগুলোকে চেক করব যে কোন অপশানে CO3 আছে। এবার দেখো যদি আমরা খেয়াল করি, আমরা এলিমিনেশন টেকনিকটাকে এখানে ইউজ করব। দেখো এখানে আছে CO2, এখানেও আছে CO2। ঠিক আছে, এখানে দেখো যে 4 নাম্বার যে অপশানটা আছে সেখানেও কিন্তু CO2 আছে। একমাত্র যে 3 নাম্বার অপশানটা আছে সেখানে কিন্তু আছে CO3। আর কার্বনেট মানে কি হয়ে থাকে তোমাদেরকে কিন্তু আগেও শিখিয়েছি যে কার্বনেট মানে কিন্তু হয়ে গিয়ে থাকে তোমার CO3। এইভাবেও কিন্তু তোমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে কোশ্চেনের সঠিক অ্যান্সার করতে পারো। তো সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি হয়ে যাচ্ছে, তো সোডিয়াম কার্বনেটের যে রাসায়নিক সংকেত এখানে আমি আবার লিখছি। তো দেখো সোডিয়াম কার্বনেটের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু হয়ে যাচ্ছে Na2CO3। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, এবার দেখো যেরকম করে আমি তোমাদেরকে কার্বনেট বললাম, দেখো সবার প্রথমে এখানে আমি আবার লিখছি, যেরকম করে তোমাদেরকে আমি কার্বনেট বলেছিলাম যে কার্বনেট কিন্তু CO3 হয়ে থাকে, সেরকম করে কিন্তু তোমাদেরকে বলে দিতে পারি। দেখো যে তোমার যে নাইট্রেট যেটা হয়ে থাকে, ঠিক আছে, যে নাইট্রেট হয়ে থাকে সেটা কি হয়, সেটা কিন্তু NO3 হয়ে যায়। ঠিক আছে, এইভাবে যদি পরবর্তীকালে কোনো নাইট্রেট দিয়ে কোনো কোশ্চেন দেয় তাহলেও কিন্তু তোমরা NO3 এটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো এবারে দেখো ক্লোরাইডের সংকেত কি হয়ে থাকে। দেখো যদি কোনো যৌগের শেষে ক্লোরাইড থাকে তাহলে মনে রাখবে সেই যৌগের শেষে কিন্তু সবসময় Cl2 হবে। এইগুলো কিন্তু ট্রিক্স, এইগুলো থেকে কিন্তু তোমরা যদি কোনো কোশ্চেনে অপশানে আটকে যাও সেক্ষেত্রে কিন্তু সেই কোশ্চেনটা সঠিক করার জন্য তোমাদেরকে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আজকে সঠিক অ্যান্সার কী হবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাচ্ছে Na2CO3। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 2 নাম্বার কোশ্চেন কী বলেছে, কোশ্চেনটা একবার দেখব যে প্রথম প্রজন্মে F1-এ প্রতীয়মান হয় ড্যাশ চারিত্রিক বৈশিষ্ট্য। এটা একটা ড্যাশ হবে। ঠিক আছে, ড্যাশটা একটু তোমার হচ্ছে উল্লম্বভাবে পড়ে গেছে, তো এটা ড্যাশ হবে। কোশ্চেনটা হচ্ছে প্রথম প্রজন্মে প্রতীয়মান হয় ড্যাশ চারিত্রিক বৈশিষ্ট্য। কী কী অপশান দিয়েছে একবার আমরা দেখে নেব। দেখো অপশানগুলো একবার দেখে নিই। কী বলেছে, প্রচ্ছন্ন বলেছে, প্রকট বলেছে, তারপরে কি বলেছে, মিশ্র বৈশিষ্ট্য বলেছে, আর হচ্ছে তোমার প্রকট এবং প্রচ্ছন্ন দুটোই বলেছে। দেখো প্রথম অপশানে কি বলেছিল, প্রথম অপশানে কিন্তু এক সেকেন্ড, দেখো যে প্রথম অপশান ছিল সেই প্রথম অপশানে কিন্তু বলেছিল যে প্রকট হতে পারে, আর দুয়ে কিন্তু কি বলেছিল, দুয়ে কিন্তু বলেছিল প্রচ্ছন্ন হতে পারে। তো তিনে কি বলছে, তিনে কিন্তু বলছে মিশ্র বৈশিষ্ট্য, মানে তোমার হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন দুটোই হবে। আর ডিও কিন্তু তাই বলেছে যে প্রকট এবং প্রচ্ছন্ন দুটোই হবে। তো মনে রাখবে F1-এ কিন্তু সবসময় কোন বৈশিষ্ট্য হয়ে থাকে, সবসময় কিন্তু প্রকট বৈশিষ্ট্য হয়ে থাকে। ঠিক আছে, F1-এ সবসময় কিন্তু প্রকট বৈশিষ্ট্য হয়ে থাকে। এবার এই কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু জেনেটিক্স থেকে করা হয়েছে। আর এই জেনেটিক্সের জনক কাকে বলা হয়, জেনেটিক্সের জনক কিন্তু বলা হয়ে থাকে গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেলকে কিন্তু জেনেটিক্সের জনক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে। আজকে 3 নাম্বার কোশ্চেন, ড্যাশ হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর ভেতর থেকে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এর মধ্যে থেকে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি যে কোনো হাইড্রোকার্বনের শেষে যদি N কথাটা যুক্ত থাকে তাহলে সেটা কি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা হয়ে থাকে তোমার সম্পৃক্ত। ঠিক আছে, সেটা কিন্তু হয়ে থাকে সম্পৃক্ত। আর যদি কোনো হাইড্রোকার্বনের শেষে ইন, এই যে তোমার সাফিক্সটা থাকে এটা যদি যুক্ত থাকে তখন সেটা কি হয়, তখন কিন্তু সেটা হয়ে যায় তোমার অসম্পৃক্ত। আমরা যদি এই যে ট্রিক্সটা আছে এই ট্রিক্সটাকেও যদি আমরা কাজে লাগাই
লাগাই তাহলে কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে না। এবার আমরা কি করব, জাস্ট এই যে ট্রিক্সটা আছে, ট্রিকটা কি, ট্রিকটা কিন্তু হয়ে যাচ্ছে যদি কোনো হাইড্রোকার্বনের শেষে এন থাকে তাহলে সেটা সম্পৃক্ত হয়, আর যদি ইন থাকে তাহলে সেটা অসম্পৃক্ত হয়। এবার জাস্ট আমরা প্রত্যেকটা যে হাইড্রোকার্বন, প্রত্যেকটা যে অপশান আছে সেগুলোকে চেক করব। তো দেখো কি বলছে, সবার প্রথমে মিথেন বলছে, অর্থাৎ এখানে কিন্তু এন আছে। এন মানে কি, এন মানে কিন্তু হয়ে যাচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্তকে কি বলা হয়, সম্পৃক্তকে কিন্তু বলা হয় স্যাচুরেটেড। ঠিক আছে, দেখো এরপরে দেখো কি বলেছে, দেখো বেনজিন কি, বেনজিন কিন্তু ইন আছে, আর ইন থাকলে কি বলেছি, ইন থাকলে কি হয়, আনস্যাচুরেটেড অর্থাৎ ইউএস হয়। আমরা বাদবাকি অপশানগুলোকে একবার চেক করে নেবো তোমাদের ডাউটের জন্য, যদিও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি, তাও আমরা বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলোকেও চেক করব। দেখো 3 নম্বর অপশানে কি বলছে, 3 নম্বর অপশানে দেখো ইথ এন বলেছে, অর্থাৎ লাস্টে কিন্তু এন পাচ্ছি, তাহলে কি, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে স্যাচুরেটেড। ঠিক আছে, দেখো কি আছে বিউটেন, আবার কিন্তু এন পাচ্ছি, তো এন মানে কি হবে, এন মানে কিন্তু হয়ে যাচ্ছে স্যাচুরেটেড। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হয়ে গেল, আমাদের এই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল বেনজিন, কারণ বেনজিনের শেষে কিন্তু আমরা কি পাচ্ছি, বেনজিনের শেষে কিন্তু আমরা ইন পাচ্ছি, আর ইন মানে কি বলেছি, আনস্যাচুরেটেড, বা যেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলা হয়ে থাকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এই যে হাইড্রোকার্বনের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদেরকে দেয়। এবার দেখো আমরা যদি এর যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলো একটুখানি দেখার চেষ্টা করি। দেখো সবার প্রথমে দেখো কি বলছে, মিথেন, এর ভেতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু মিথেনের সংকেতটা। দেখো মিথেনের সংকেত কি হয়ে থাকে, মিথেনের সংকেত কিন্তু হয়ে থাকে CH4, আর এই মিথেনের কিন্তু আরেকটা নামও আছে। মিথেনের আরেকটা নাম কি হয়ে যাচ্ছে, মিথেনের আরেকটা নাম কিন্তু হয়ে যাচ্ছে মার্স গ্যাস। মনে রাখবে যে গ্লোবাল ওয়ার্মিং হয়, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু এই মিথেন গ্যাস অনেকটাই বেশি দায়ী। ঠিক আছে, তো মিথেন গ্যাসের সম্পর্ক কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথেও আছে। এবার দেখো এই যে বেনজিন নামে যে যৌগটা আছে, এই বেনজিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, তো মনে রাখবে যে খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প আছে, অর্থাৎ এক কথায় কিন্তু আমরা বলতে পারি যে তোমার যে ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি আছে, সেই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কিন্তু বেনজিনকে ব্যবহার করা হয়ে থাকে। কী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, বেনজিনকে কিন্তু তোমার প্রিজার্ভেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বেনজিন যদি আমরা কোনো জিনিস যদি বেনজিনের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু সেটা বেশি দিনকে আমরা কনজার্ভ বা প্রিজার্ভ করতে পারি। দেখো 3 নম্বর অপশানটা কি বলছে, 3 নম্বর অপশানটা কিন্তু বলছে ইথেন, আর এই ইথেন কিন্তু ইথিলিন, ঠিক আছে, এর সাথে সম্পর্কযুক্ত। দেখো 4 নম্বর অপশান কি বলছে, বিউটেন। এটা কিন্তু আমরা সকলেই জানি বিউটেন কোথায় ব্যবহার করা হয়ে থাকে, আমাদের প্রত্যেকের বাড়িতে যে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে সেই এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু বিউটেনকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 4 নম্বর কোশ্চেন। দেখো এখানে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা বড় কোশ্চেন করেছে যে একটি দ্রুত গতিশীল ক্রিকেট বল ধরার সময় কোনো একজন ফিল্ডার তার হাত পিছিয়ে নেয় কেন। ঠিক আছে, তোমাকে বলতে চেয়েছে, মনে করো তোমরা তো সবাই ক্রিকেট খেলেছো, দেখবে বলকে যখন আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে আসা বলকে যখন ক্যাচ করি, তখন যদি আমরা ক্যাচের সাথে সাথে অর্থাৎ বলটার মোশনের সঙ্গে সঙ্গে যদি আমরা আমাদের হাতটাকে একটু পেছনের দিকে টেনে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলটা ভালো গ্রিপ হয় আর আমাদের কিন্তু ব্যথাও লাগে না। তো এখানে দেখো এখানে কি বলতে চেয়েছে, তোমাকে স্টেটমেন্টগুলো পড়ে কিন্তু অ্যান্সার করতে হবে। তো প্রথম স্টেটমেন্ট কি বলছে, প্রথম স্টেটমেন্ট কিন্তু বলছে কারণ এটি তাকে বলের প্রতি লক্ষ্য রাখতে সাহায্য করে। ঠিক আছে, 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, 2 নম্বর স্টেটমেন্ট বলছে কারণ সে দীর্ঘ সময়ের জন্য একটি ক্ষুদ্রতর বল এবং দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারে। 3 নম্বর কি বলছে, কারণ সে নার্ভাস থাকে। আর 4 নম্বরে কি বলছে, কারণ এটি তাকে সতর্ক করে তোলে। দেখো এখানে এই যে সতর্ক করে তোলে এটা হবে না, ঠিক আছে, নার্ভাস করে তোলে এটাও হবে না। ঠিক আছে, তারপরে দেখো যে 1 নম্বর যে অপশানটা আছে, 1 নম্বর অপশানটা কি বলছে, কারণ এটি তাকে বলের প্রতি লক্ষ্য রাখতে সাহায্য করে, এটাও কিন্তু হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কারণ সে দীর্ঘ সময়ের জন্য একটি ক্ষুদ্রতর বল দীর্ঘ সময়ের জন্য তাকে ধরে রাখতে পারে। অর্থাৎ আমরা মনে করো বলটাকে গ্রিপ করার পরে যখন আমরা হাতটাকে পেছন দিকে নেব, তখন আমরা যে বলটাকে ধরে রাখছি, আমরা বলের ভেতরে অর্থাৎ আমাদের যে ক্রিকেটের যে বলটা আছে সেই বলের ভেতরে যে ফোর্সটা আমরা দিচ্ছি সেটাকে কিন্তু আমরা দীর্ঘ সময়ের জন্য এক্সটেন্ড করছি, ফলে বলের যে গতিবেগটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ কমে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ হচ্ছে। এই কারণের জন্যই কিন্তু কী করা হয়ে থাকে, ক্রিকেট বল তোমরা যখন ক্রিকেট খেলা দেখো তখনও দেখবে বলটাকে কিন্তু যখন দ্রুত গতিতে এগিয়ে আসে তখন কিন্তু হাতটাকে পিছিয়ে নেওয়া হয়। আর এখানে কিন্তু নিউটনের যে থার্ড ল আছে, ঠিক আছে, নিউটনের যে থার্ড ল আছে সেই থার্ড লয় কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন যে পর্যায় সারণীর কোন পর্যায়টি সবথেকে বড়। দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে, আমি যদি এখানে একটা ভাবে একটা পর্যায় সারণী এঁকে থাকি, মনে করো এটা একটা পর্যায় সারণী। দেখো পর্যায় সারণীর এই যে উল্লম্ব যে তোমার এগুলো আছে, উল্লম্ব যে তোমার মানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ বা ঘরগুলো দেখতে পাচ্ছ, উল্লম্বগুলোকে কি বলা হয়, উল্লম্ব
উল্লম্বগুলোকে কিন্তু বলা হয়ে থাকে গ্রুপ বা তোমার হচ্ছে শ্রেণী। আর যেগুলো তোমার হচ্ছে এই যে হরাইজন্টালি থাকে, ঠিক আছে, অর্থাৎ আনুভূমিক থাকে, সেগুলোকে কি বলে, সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে পর্যায় বা পিরিয়ড। এবার বলেছে পর্যায় সারণীর কোন পর্যায়টা সবথেকে বড়। তো ব্যাক টু ব্যাক দেখো 4টে অপশান দিয়েছে। অপশানগুলো কি দিয়েছে একবার আমরা দেখে নিই। যে ষষ্ঠ দিয়েছে, তারপরে দিয়েছে তোমার চতুর্থ দিয়েছে, তারপরে কি দিয়েছে, মানে এটা অষ্টম হবে, ঠিক আছে। দেখো ষষ্ঠ দিয়েছে, অষ্টম দিয়েছে, প্রথম দিয়েছে আর দ্বিতীয় দিয়েছে। দেখো সবার প্রথমে কিন্তু তোমাকে এই 8টাকে বাদ দিতে হবে। তার কারণ আমরা কি জানি, আমাদের যে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল আছে সেখানে কিন্তু কতগুলি শ্রেণী থাকে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে সেখানে কিন্তু মোট 18টা শ্রেণী থাকে। আর কতগুলো পর্যায় থাকে, সেখানে কিন্তু মোট 7টা পর্যায় থাকে। তাই 8 কিন্তু কখনো অ্যান্সার হতেই পারে না। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আধুনিক পর্যায় সারণীর সবথেকে বড় যে পর্যায় সেটা কিন্তু হয়ে যাচ্ছে ষষ্ঠ পর্যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে পিরিয়ডিক টেবিল আছে, এই পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল বা নতুন যে আমাদের আধুনিক যে পিরিয়ডিক টেবিল যে পর্যায় সারণী, সেটা কে বানিয়েছিল, সেটা কিন্তু বানিয়েছিল হেনরি মোজলে, ঠিক আছে। সেটা কিন্তু বানিয়েছিল হেনরি মোজলে। আর কিসের ভিত্তিতে বানিয়েছিল না, এটা কিন্তু যে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক যেটা, ঠিক আছে, যেটাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বলে থাকি, সেই পারমাণবিক ক্রমাঙ্ককে অনুসরণ করে কিন্তু বানানো হয়েছিল, ঠিক আছে, ক্রমাগত, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 1 থেকে সামনের দিকে বাড়বে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন। দেখো আবারও কিন্তু একটা বড় প্রশ্ন করেছে। যখন বাষ্পীভূত কার্বন একটি নিষ্ক্রিয় গ্যাসের আবহে ঘনীভূত হয় এবং নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়। দেখো এখানে কি বলেছে যে কার্বন থাকবে, কার্বন কি হবে, কার্বন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে ঘনীভূত হবে, ঠিক আছে, অর্থাৎ কনডেন্স হবে, ঠিক আছে। তখন কোন পদার্থটা তৈরি হবে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কি বলেছে, কোক বলেছে, ফুলারিন বলেছে, কার্বন ব্ল্যাক বলেছে আর গ্রাফাইট বলেছে। দেখো এখানে তোমরা যে কটা দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু কার্বনের অ্যালোট্রপ বা রূপভেদ, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে কার্বনের কিন্তু কি থাকে, কার্বনের কিন্তু অ্যালোট্রপ থাকে, ঠিক আছে। তার ভেতরে কিন্তু কিছু কিছু থাকে তোমার হচ্ছে যেটাকে আমরা বলবো মানে ক্রিস্টালাইন আর নন ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন মানে কি, যেগুলো কিন্তু চকচক করে, আর নন ক্রিস্টালাইন মানে কি, যেগুলো কিন্তু চকচক করে না। ক্রিস্টালাইন মানে কি, ক্রিস্টালাইন মানে কিন্তু হয়ে যাচ্ছে যার কিন্তু একটা ডিফিনাইট শেপ আছে, একটা কিন্তু তোমার ডিফিনাইট শেপ আছে। আর নন ক্রিস্টালাইন মানে কি, যেগুলোর কিন্তু কোনো রকম ডিফাইন শেপ নেই। যেরকম কার্বনের যে রূপভেদটা আছে, সেই কার্বনের যে রূপভেদের মধ্যে দেখো হিরে আর যে ফুলারিন আছে এগুলো কিন্তু ক্রিস্টালাইনের মধ্যে পড়ে, অর্থাৎ এর কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, দেখো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফুলারিন। যখন আমরা কার্বনকে কোনো নিষ্ক্রিয় গ্যাসের উপস্থিতিতে কনডেন্স করব, অর্থাৎ ঘনীভূত করব, তখন কোন জিনিসটা তৈরি হবে, তখন কিন্তু তৈরি হবে তোমার হচ্ছে C60, অর্থাৎ ফুলারিন, ঠিক আছে। এই ফুলারিনের যে সংকেত সেটা কিন্তু হয়ে থাকে C60, অর্থাৎ এখানে কিন্তু কার্বনের মোট 60খানা তোমার হচ্ছে অ্যাটম থাকে। এবার দেখো বাদবাকি তোমরা যদি খেয়াল করো, দেখো কোক, তারপরে তোমার হচ্ছে দেখো এখানে আমি করছি কোক, তারপরে কার্বন ব্ল্যাক আর গ্রাফাইট, এগুলো কিন্তু নন ক্রিস্টালাইন ফর্ম, ঠিক আছে, অর্থাৎ এগুলোর কিন্তু কোনো ডিফিনাইট কি থাকে না, কোনো কিন্তু ডিফিনাইট শেপ থাকে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে গ্রাফাইট সম্পর্কে তোমাকে একটা কথা বলে রাখি। দেখো গ্রাফাইট কিন্তু হচ্ছে এমন একটা অধাতু, ঠিক আছে, গ্রাফাইট কিন্তু হয়ে যাচ্ছে এমন একটা অধাতু। সবার প্রথমে আমাদের সঠিক অ্যান্সার ফুলারিন হবে, মার্ক করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো সবার প্রথমে আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেটা তো হয়ে যাচ্ছে ফুলারিন, এটাকে মার্ক করা প্রয়োজন, তা নাহলে ভুলে যাবে। তো এটা হয়ে যাচ্ছে ফুলারিন। এবার দেখো এবার আমরা গ্রাফাইট সম্পর্কে একটা জাস্ট এক্সট্রা ডিটেলস পড়বো, যে গ্রাফাইট কিন্তু এমন একটা অধাতু যেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, কি করতে পারে, যেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে এসেছে যে কার্বনের কোন অধাতু যে রূপভেদ আছে সেটা কি করতে পারে, সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে গ্রাফাইট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে নারকেলের আঁশ কোন কলা দ্বারা গঠিত হয়। দেখো আমরা সকলে কিন্তু নারকেল খেয়েছি, নারকেলকে যদি কাটা হয় তাহলে দেখবে একটা কিন্তু সাদা রঙের আঁশ থাকে, সেই সাদা রঙের আঁশটা কোন উদ্ভিদের কোন কলা দিয়ে গঠিত হয় সেটা কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী অপশান দিয়েছে একবার দেখবো, কোলেনকাইমা দিয়েছে, স্ক্লেরেনকাইমা দিয়েছে, তারপরে কি দিয়েছে, তারপরে তোমার দিয়েছে হচ্ছে এরেনকাইমা, আর কিন্তু দিয়েছে প্যারেনকাইমা। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নারকেলের যে শ্বাস যেটা আমরা খাই সেটা কিন্তু স্ক্লেরেনকাইমা কলা দিয়ে গঠিত, ঠিক আছে। কী দিয়ে গঠিত, স্ক্লেরেনকাইমা কলা দিয়ে কিন্তু এটা গঠিত, ঠিক আছে। আর এই স্ক্লেরেনকাইমা কলাটা কি প্রদান করে, তো এটা কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু নন লিভিং হয়ে থাকে, যেটা সবথেকে বেশি তোমার ইম্পর্টেন্ট সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে স্ক্লেরেনকাইমা যে
কলাটা থেকে থাকে এটা কিন্তু তোমার নন লিভিং হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো উদ্ভিদের আর দুটো কলা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো সবার প্রথমে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর দুটো কলা সম্পর্কে আমরা জানবো, যেটা কিন্তু হয়ে যাচ্ছে জাইলেম, আর একটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার ফ্লোয়েম। দেখো আমি তোমাদেরকে মনে রাখতে বলেছি জাইলেম মানে কিন্তু হচ্ছে জল, অর্থাৎ জাইলেম কলা দিয়ে কিন্তু উদ্ভিদের সারা দেহে জল আর খনিজ লবণ যেটা আছে, যেটাকে আমরা মিনারেলস বলে থাকি, বা আমি এখানে ছোট করে লেখার চেষ্টা করছি, সেটা কিন্তু পরিবাহিত হয় তোমার হচ্ছে জাইলেম কলার মাধ্যমে। আর ফ্লোয়েম মানে কি মনে রাখতে বলেছি? ফ্লোয়েম মানে কিন্তু মনে রাখতে বলেছি ফুড, অর্থাৎ খাদ্য, অর্থাৎ উদ্ভিদের পাতায় তৈরি হওয়া খাদ্য সারা দেহে কিন্তু পৌঁছে দেওয়ার কাজটা কোন কলা করে থাকে? সেটা কিন্তু ফ্লোয়েম কলা করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 9 নম্বর কোশ্চেন, যে পরাগ মিলনের বিবর্তন হলো, ঠিক আছে, এখানে কি বলেছে একবার একটু দেখে নিই। হ্যাঁ, পরাগ নালিকার বিবর্তন হলো অভিযোজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক আছে, তো কি বলেছে দেখো, পরাগ মিলনের বিবর্তন হলো অভিযোজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর ভেতরে কোনটার, মানে এর ভেতরে দেখো 4টে গোত্রের কিন্তু উদ্ভিদের নাম দিয়েছে, তার ভেতর থেকে কোনটার কিন্তু হয়ে যাচ্ছে পরাগ নালিকার বিবর্তন একটা অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে স্পারমোটোফাইট। ঠিক আছে, দেখো যে স্পারমোটোফাইট গোত্রের যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে পরাগ নালিকার যে পরিবর্তন সেটা কিন্তু অভিযোজনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এবার দেখো আমরা অপশানে কিন্তু আর একটা উদ্ভিদের নাম দেখতে পাচ্ছি, ব্রায়োফাইটা। সবার প্রথমে ব্রায়োফাইটার আমরা উদাহরণ পড়ব, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার মস। এইবার এই যে ব্রায়োফাইটা আছে, এই ব্রায়োফাইটা যে উদ্ভিদ আছে এগুলোকে কিন্তু তোমার হচ্ছে অ্যাম্ফিবিয়ান বলা হয় এদের, অর্থাৎ এদেরকে কিন্তু উদ্ভিদ জগতের বা অ্যাম্ফিবিয়ান অফ প্লান্টস কিংডম বলা হয়ে থাকে, বা উদ্ভিদ জগতের উভচর কিন্তু বলা হয়ে থাকে। কাদের না? ব্রায়োফাইটা গোষ্ঠীর যে উদ্ভিদ আছে এদেরকে কিন্তু উদ্ভিদ জগতের অ্যাম্ফিবিয়ান বলা হয়ে থাকে বা উভচর বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 10 নম্বর কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন, তোমাদের একটা করানো কোশ্চেন, যে স্থিতিশক্তি ও গতিশক্তি হলো এক প্রকারের, অর্থাৎ স্থিতিশক্তি অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর যে কাইনেটিক এনার্জি আছে সেগুলো আসলে কোন ধরনের শক্তি সেটা কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করেছে। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অপশানগুলো কী কী বলেছে একবার আমরা দেখে নিই। দেখো কি বলেছে, পারমাণবিক শক্তি বলেছে, রাসায়নিক শক্তি বলেছে, যান্ত্রিক শক্তি বলেছে, আর বৈদ্যুতিক শক্তি বলেছে। দেখো এটা কিন্তু আমরা আগেও পড়েছি যে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে একসাথে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে কিন্তু আমরা এমই পাবো। এমই মানে কি হয়ে থাকে? এমই মানে কিন্তু হয়ে থাকে তোমার মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি, যেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে যান্ত্রিক শক্তি। অর্থাৎ যে গতিশক্তি আছে, অর্থাৎ যে মানে স্থিতিশক্তি আছে, সেগুলো আসলে কি? সেগুলো কিন্তু আসলে হয়ে যাচ্ছে যান্ত্রিক শক্তি। এইবার আমরা একটা এক্সট্রা ফ্যাক্ট এখানে দেখব। দেখো সবার প্রথমে যদি আমরা পোটেনশিয়াল এনার্জি দেখি, তো পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা কি হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে mgh। আর যে কাইনেটিক এনার্জির যে ফর্মুলা হয়ে থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমার জন্য কিন্তু একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 11 নম্বর কোশ্চেন, যে অ্যামোনিয়াম ফসফেটের রাসায়নিক সূত্র কোনটা? দেখো আবার কি দিয়েছে? আবার কিন্তু তোমার হচ্ছে একটা কি দিয়েছে না, আবার কিন্তু তোমার একটা কেমিক্যাল ফর্মুলা দিয়েছে, যেটাকেও কিন্তু আমরা কি করতে পারবো, যেটাকেও কিন্তু আমরা একটা হচ্ছে ফর্মুলার সাহায্যে বা একটা ট্রিক্সের সাহায্যে করতে পারবো। দেখো এর আগে আমরা কি শিখেছি? এর আগে কিন্তু আমরা শিখেছি কার্বনেট মানে, ঠিক আছে, তো দেখো কার্বনেট মানে আমরা কি শিখেছি? কার্বনেট মানে কিন্তু আমরা শিখেছি CO3। তারপর আমরা নাইট্রেট মানে কি শিখেছি? তো আমরা নাইট্রেট মানে কিন্তু শিখেছি NO3। তারপর আমরা যে ক্লোরাইড আছে সেই ক্লোরাইড মানে কি শিখেছি? ক্লোরাইড মানে কিন্তু শিখেছি Cl2। ঠিক সেরকমভাবে এই যে ফসফেট আছে, এই ফসফেট মানে কি জানো? এই ফসফেট মানে কিন্তু হয়ে যাচ্ছে PO4। ঠিক আছে, ফসফেট মানে কি? ফসফেট মানে কিন্তু হয়ে যাচ্ছে PO4। এইবার তোমাকে দেখতে হবে যে কোন অপশানে PO4 আছে। দেখো সবার প্রথম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অপশান 1 আছে, এটাতে নেই, তাহলে এটা কিন্তু কি হবে না? এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। অপশান যে 2 আছে এটাও কিন্তু PO4 নেই, তাই এটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, এবার দেখো অপশান যে 3 আছে এটাতে PO4 আছে, আর অপশান 4এও কিন্তু নেই, তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে NHPO4। ঠিক আছে, এটাই কিন্তু হয়ে যাবে, এখানে মনে হচ্ছে একটা 2 বসবে। ঠিক আছে, তো এটাই কিন্তু হয়ে যাবে যে অ্যামোনিয়াম ফসফেট যেটা আছে সেই অ্যামোনিয়াম ফসফেটের তোমার হচ্ছে রাসায়নিক সংকেত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন,
তো দেখো আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটির দেহ দুটি কোষীয় স্তর দিয়ে গঠিত হয়। অর্থাৎ দুটি কোষীয় স্তর দিয়ে গঠিত হয় মানে কি, অর্থাৎ এদের কিন্তু বডিতে দুই ধরনের সেগমেন্ট থাকে, ঠিক আছে। এদের যে বডিটা আছে সেই বডিটা কি হয়, সেটা কিন্তু দুই ধরনের সেগমেন্ট নিয়ে গঠিত হয়, অর্থাৎ দুটি ভাগে কিন্তু বিভক্ত হয়। তো এখানে কি অপশান দিয়েছে আমরা একবার অপশানগুলো দেখে নেব। কি দিয়েছে, প্ল্যানেরিয়া দিয়েছে, ফিতাকৃমি দিয়েছে, হাইড্রা দিয়েছে, আর কিন্তু যকৃৎ কৃমি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রা। হাইড্রার যে শরীর সেখানে কিন্তু দুই ধরনের স্তর দেখতে পাওয়া যায়, তাই হাইড্রাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো এই যে হাইড্রা আছে সেই হাইড্রা কীভাবে তোমার হচ্ছে রিপ্রোডাকশন করে, ঠিক আছে। এই যে হাইড্রা আছে সেটা কী ধরনের রিপ্রোডাকশন করে, তো এরা কিন্তু বার্ডিংয়ের মাধ্যমে, ঠিক আছে, বার্ডিং বা যে কোরকোদ্গম আছে তার মাধ্যমে কিন্তু রিপ্রোডাকশন করে থাকে, আর এটা কিন্তু একটা অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 13 নম্বর কোশ্চেন, যে এগুলির মধ্যে কোনটি অন্তরক নয়। দেখো অন্তরক মানে কি, অন্তরক মানে কিন্তু হয়ে যাচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে কি, ইনসুলেটর মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার অন্তরক, অর্থাৎ যার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে না, তো তাকেই কিন্তু বলা হয়ে থাকে ইনসুলেটর। তো বলেছে এর ভেতর থেকে কোনটা হচ্ছে ইনসুলেটর, তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, নাইক্রোম দিয়েছে, ইবোনাইট দিয়েছে, কাগজ দিয়েছে, আর কিন্তু দিয়েছে হীরা। দেখো এখানে সঠিক অ্যান্সার কী হবে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে নাইক্রোম। কেন নাইক্রোম হবে, অন্তরক নয় বলেছে। এই যে ইবোনাইট, তারপরে এই যে কাগজ, আর তারপরে এই হীরা, এগুলো সবই কিন্তু হয়ে যাচ্ছে ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটর বা যেটাকে আমরা বলে থাকি অন্তরক, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে না। একমাত্র যে নাইক্রোম আছে সেই নাইক্রোমের মধ্যে দিয়ে কী হয়, নাইক্রোমের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়ে থাকে। আর এই নাইক্রোমকে কোথায় ব্যবহার করা হয়ে থাকে, দেখো নাইক্রোমকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আমাদের যে আয়রন থাকে, অর্থাৎ আয়রন যে প্রেস থাকে সেই আয়রন প্রেসের মধ্যে কিন্তু নাইক্রোম তারের যে কুণ্ডলী থাকে সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু তড়িৎ এবং তাপ দুটোরই কিন্তু খুব ভালো একটা পরিবাহক বা কন্ডাক্টর আমরা বলতে পারবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিতগুলির কোনটির ক্ষেত্রে ডাল্টনের ল অফ পার্শিয়াল প্রেশার প্রযোজ্য। অর্থাৎ কোনটার ক্ষেত্রে ডাল্টনের যে ল অফ পার্শিয়াল তোমার হচ্ছে প্রেশার আছে সেটা এই যে তিনটের বা এই যে তোমার 4টে অপশান দিয়েছে তার ভেতর থেকে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এটা কিন্তু খুব হাই লেভেলের একটা কোশ্চেন, প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু খুব একটা হাই লেভেলের কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে করতে গেলে তোমাদেরকে কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। আর এই ধরনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে বুঝতে হবে। আর এই ধরনের কনসেপ্টের প্রতি কিন্তু ভিডিও প্রত্যেকটা আমাদের যে ফিজিক্সের যে খুব সহজ বলতে পারো বা তোমার হচ্ছে যেগুলো জটিল যে কনসেপ্টগুলো হয় সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ছোট ছোট ভিডিওর মাধ্যমে নিয়ে আসতে চলেছি সামনের দিনে। তো তখন কিন্তু এই যে ল অফ পার্শিয়াল প্রেশার কি সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আপাতত এই যে কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কী হবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে CO+H2। দেখো CO+H2 মানে কি, CO মানে কিন্তু হয়ে যাচ্ছে কার্বন, CO+H2 মানে কিন্তু হয়ে যাচ্ছে, দেখো সবার প্রথমে CO মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড। আর H2 মানে কি, H2 মানে কিন্তু হয়ে যাচ্ছে হাইড্রোজেন। এইবার দেখো তোমাদেরকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মিক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে মিক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখবে এটাকে কিন্তু বলা হয়ে থাকে ওয়াটার গ্যাস, ঠিক আছে, এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ওয়াটার গ্যাস। এই যে ওয়াটার গ্যাস যে মিক্সচারটা আছে সেটা কিন্তু ডাল্টনের যে ল অফ পার্শিয়াল প্রেশার আছে সেটাকে কিন্তু মেনে চলে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, যে ধাতুর, ঠিক আছে, ধাতুর ধাতব অক্সাইড ড্যাশ রকমের হয়ে থাকে, ঠিক আছে। দেখো এখানে কোশ্চেনটা এরকম হবে, একটু টাইপিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, যে ধাতুর অক্সাইড, ঠিক আছে, মানে ধাতুর যে অক্সাইড থাকে সেটা তোমার হচ্ছে ড্যাশ ধরনের হয়ে থাকে। অর্থাৎ যে ধাতব অক্সাইডগুলো হয়ে থাকে সেগুলো কেমন হয়ে থাকে, সেগুলো কি তোমার অ্যাসিডিক হয়ে থাকে নাগুলো সেগুলো তোমার বেসিক হয়ে থাকে, অর্থাৎ ক্ষারীয় হয়ে থাকে নাকি আম্লিক হয়ে থাকে। তো মনে রাখবে ধাতুর যে অক্সাইডগুলো হয়ে থাকে না, ঠিক আছে, ধাতু, দেখো আমি এখানে লিখছি ধাতুর অক্সাইডগুলো কেমন হয়, আর এই যে অধাতুর যে অক্সাইডগুলো আছে সেগুলো কেমন হয়। তো মনে রাখবে অধাতুর যে অক্সাইড হয় সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে অ্যাসিডিক, আর ধাতুর যেগুলো হয় সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে বেসিক। অর্থাৎ ধাতুর যে আমাদের এখানে ধাতুর চেয়েছে বা ধাতুর অক্সাইড বা ধাতব অক্সাইড, ধাতব অক্সাইডগুলোর নেচার কেমন হয়, ধাতব অক্সাইডগুলো কিন্তু ক্ষারীয় হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ধাতব অক্সাইডগুলি ক্ষারীয় হয়ে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে হিলিয়াম এবং আর্গনের মধ্যে কি সাদৃশ্য আছে। হিলিয়াম এবং আর্গন, দেখো সবার প্রথমে দেখো এটাকে কিন্তু আমরা যদি খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে হিলিয়াম আর আর্গন কি, হিলিয়াম আর আর্গন কিন্তু হয়ে যাচ্ছে দুটোই নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস, অর্থাৎ এদের যে আউটার মোস্ট শেল থাকে বা সর্ববহিস্থ কক্ষ থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে, অর্থাৎ এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু নন রিঅ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু কারোর সাথে কোনো রকমভাবে রিয়াকশান করে না। এবার কি বলেছে দেখো, আমরা একবার অপশানগুলো পড়ব। অপশানগুলো কি বলেছে, উভয় ধাতুই বেলুনে ব্যবহৃত হয়। তারপরে কি বলেছে, এদের উভয়েরই সর্ববহিস্থ কক্ষটি ভরা থাকে। উভয় মৌলই হলো তরল অধাতু আর উভয়ই কিন্তু উচ্চ ব্যাপন হার রয়েছে। তো আমরা কিন্তু একটু আগে পড়লাম যে এই সমস্ত মৌলের কি হয়ে থাকে, অর্থাৎ যারা কিন্তু নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস হয়ে থাকে তাদের কি হয়, তাদের কিন্তু যে সর্ববহিস্থ কক্ষ যেটা থাকে, অর্থাৎ যে আউটার মোস্ট শেল থাকে, ঠিক আছে, যে আউটার মোস্ট শেল থাকে সেটা কি থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। এই কারণের জন্য কিন্তু এরা কি হয়ে থাকে, এই কারণের জন্য কিন্তু এরা নন রিঅ্যাক্টিভ হয়ে থাকে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, যে ড্যাশ কলাতে কোষ বিস্তৃত থাকে। তো এখানে কোন যে কলাগুলো আছে তার ভেতরে কোষ থাকে, অর্থাৎ হচ্ছে সেল থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, টেন্ডন বলেছে, হাড় বলেছে, সন্ধিবন্ধনী বলেছে, আর কি বলেছে 4 নম্বর অপশান, 4 নম্বর অপশান কিন্তু বলেছে তরুণাস্থি। তরুণাস্থিকে কি বলা হয়ে থাকে, তরুণাস্থিকে কিন্তু বলা হয়ে থাকে কার্টিলেজ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তরুণাস্থি। এইবার আমার কাছে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে আমরা এই তরুণাস্থি কোথায় দেখতে পাই, আমাদের শরীরের কোথায় দেখতে পাই, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো, কোথায় কোথায় আমরা তরুণাস্থি দেখতে পাই এটা কিন্তু তোমরা আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে, কমেন্টে জানিও তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।